বলছি ম্যাডাম, সবার আগে এই তরি ম্যাডামের হাতের বাটটা খুলুন, এই দড়িটা খুলুন, আবার না হলে মাথা চটকে গেলে কাউ সামলাতে পারবো না, বুঝতে পারছেন? দুজনের কেউ একজন ঠিক থাকবো না। ও হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এই তো খুলে দিচ্ছি। ম্যাডাম, আই এম সো সরি, হ্যাঁ আপনাকে এরকম করে বাধার জন্য আমাকে ক্ষমা করবেন। তার মানে তোমরা সত্যি আমাকে খুলে দিচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে কিডন্যাপ করোনি? আরে না না ম্যাডাম, কি বলছেন আপনি? আমি বললাম না আপনি যে নৌকোতে আছেন সেই একই নৌকোতে আমিও আছি, বুঝতে পারছেন? আমিও মোটামুটি আপনাদের হয়ে কাজ করি, বুঝতে পারছেন? এটা খুলে দিলাম গিট্টু, একটা দুটা গিট্টু, একটা ফিনিশ। দেখি সত্যি তো, হাত তো খুলে গেল। তা না তো কি ম্যাডাম, খামোখা আপনি আর কি ভাবলেন বলুন তো? হ্যাঁ, আমি যা যা করেছি ওই ম্যাডামের কথা শুনে করেছি, বুঝতে পারছেন? আমি মোটামুটি ম্যাডামকে ওই বুদ্ধিটা দিলাম, কারণ আপনাকে আমার চিনা আছে, আপনার সঙ্গে এত বছর ধরে কাজ করে এসেছি। আপনার মাথা সেকেন্ডে সেকেন্ডে গরম হয়। আমাদের কথাবার্তা না শুনে যদি ঢাই ঢাই করে মেরে ফেলেন, তার জন্য আপনাকে আগে বাঁধলাম। বাঁধার পরে ওই ম্যাডাম, চম্পা ম্যাডাম, ওনার বক্তব্য আপনার সামনে রাখলেও। বিক্রম, ভাগ্যিস আমার হাত দুটো বাঁধা ছিল, বুঝতে পারছিস? না হলে তো আমি কোনো কথাই শুনতাম না, একবার ঢুই করে মেরে ফেলতাম। তোদের ভাগ্য কপাল অনেক ভালো, আমাকে মোটামুটি আগে থেকে হাত বাঁধিছিস, না হলে তোরা আজকে জাতি পুরো। হ্যাঁ, সেটার জন্য তো আপনাকে বাঁধলাম। আর আই এম সো সরি ম্যাডাম, আপনাকে এরকম বেঁধে আটক করে তুলে আনার জন্য আমি বলেছিলাম, আমাকে ক্ষমা করবেন। না না, ইটস ওকে। আর তুমি কি যেন বললে, তুমি আমাদের নৌকো মানে আমাদেরই ডিপার্টমেন্টের? ইয়েস ম্যাডাম, ইয়েস, মিস চম্পা রিপোর্টিং। ও তার মানে একদিন ধরে যে স্যার একটা অফিসারের কথা বলছিল, প্রকাশ করতেছিল না, যে বলছিল যে আমার আশেপাশে আছে একজন অফিসার, তাহলে স্যার কি তোমার কথাই বলছিল? হ্যাঁ ম্যাডাম, আমার কথাই বলছিল। ওকে ওকে, আচ্ছা ম্যাডাম, আমি যদি ভুল না হই, আপনি একটু আগে বললেন যে আমার পরিবারের জন্য আপনার ক্ষতি হয়েছে, আমার বাবা কাকা আপনাদেরকে মারতে চাইছে, মানে এই কথার সঙ্গে এটা কি যোগ? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, তো তোমার কাকা এই নবীন আর তোমার বাপ এই ভুটুল, এরা দুই ভাই মিলে আমাকে আর পাদুকে ফটো তুলাতে চাইছে, বুঝতে পেরেছো? ওই যে তুমি প্ল্যানিং করে মোটামুটি আমার নামে আর পাদুর নামে মাকাও যাওয়ার হানিমুন টিকেট করেছো, সব খরচাপাতি তুমি দিয়েছো। ওই চান্সে মোটামুটি তোমার কাকা আর তোমার বাবা চাইছে যে সব কাজ করবে ওরা, সব অপরাধ করবে ওরা, আমাদেরকে মেরে পুড়ে ফেলে দেবে, আর সম্পূর্ণ দোষ তোমার ঘাড়ে উঠবে, কারণ কি তুমি আমাদেরকে হানিমুন টিকেট করিয়েছো না? ও তাহলে এই কেস। তার মানে আমি যার উপরে সন্দেহ করছিলাম, আমার যার উপরে সন্দেহ হচ্ছিল, এটাই ঘটলো। মানে তুমি কি আগে থেকে জানতে নাকি তোমার কাকা তোমার বাবা যা যা করতে চাইছিল, এগুলি জানতে তুমি? হ্যাঁ ম্যাডাম, একটু সন্দেহ ছিল, কিন্তু আমি এতটা গভীরে যেতে পারিনি যে আমার বাবা কাকা টাকা পয়সার জন্য, লোভের জন্য এত নিচে নামতে পারে, কাউকে পটল তুলাতে পারে। আরে বাবা, আমি তো আপনাদের মাকাও টিকেট করিয়েছি শুধুমাত্র মোটামুটি আমার সন্দেহ হয়েছিল বলে, বাবা কাকার উপরে একটু সন্দেহজনক হয়েছিল, তাই মোটামুটি রাস্তা থেকে আপনাদেরকে সরিয়ে দিয়েছি। কারণ কি, ভন্ডালার তেলকে এরা চাকরি দিয়েছে, আর ভন্ডালার তেলের শরীরের ভেতরে ওই কোলেস্টেরল নামে কি একটা কেমিক্যাল পুশিং করেছে, বুঝতে পারছেন? আর ওই জিনিসটা মোটামুটি ভন্ডাল জেনে ফেলেছে, তো তাই ওই ভন্ডালার ওই তেলকে মারার পরে উনি চাইছেন যে পাদুর বউকে, মানে কি আপনাকে পটল তুলাতে, বুঝতে পারছেন? আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আপনাদেরকে এই দেশ থেকে সরিয়ে রাখিছি, বুঝতে পারছেন? বেশ, এতটুকুই। ও তাহলে তুমি এর বেলা কি বলবা? আমাদেরকে যে বিদেশে পাঠিয়ে তুমি আমাদের আপনকে আমাদের বাড়িতে, মানে কি পাদুর বাড়িতে গিয়ে তুমি পাদুর বাবাকে, মানে কি আমার শ্বশুর মশাইকে বন্দুক দিয়ে ছুঁড়ে মারিছো, আর কপাল মাথা ওটা সব ফাটিয়ে ফেলেছো, এর বেলা কি বলবা? নাটক ম্যাডাম, নাটক, সব অভিনয়, বুঝতেই তো পারছেন আমাদের ডিউটি কম, শুধু অভিনয় বেশি, বুঝতে পারছেন? তাই একটা ছোট্ট অভিনয় করলাম, যাতে করে আমার বাবা কাকা আমার উপরে সন্দেহ না করতে পারে, বুঝতে পারছেন? যাতে করে ওরা বুঝতে পারে যে আমি ওদের সাপোর্টে, কিন্তু আসলে আমি ওদের বিরুদ্ধে হয়ে খেলা খেলছি, বুঝতে পারছেন? কারণ কি, আমার ডাউট হচ্ছে, আমার সন্দেহ হয়েছে, আমি খবরও পেয়েছি যে আমার বাবা কাকা কি একটা 2 নম্বরই ব্যবসা করতেছে। এতদিন ধরে খুব ভালো ব্যবসা করছিল, আমার কোনো অসুবিধা ছিল না, কোনো আপত্তি ছিল না, কিন্তু মাঝখান দিয়ে ওই কর্ণ চ্যাটার্জি ঢুকে আমাদের পুরো সিস্টেমটা পুরো গড়বড় করে দিয়েছে, বুঝতে পারছেন? তাই আমাকে মোটামুটি একটু মাঠে নামতে হয়েছে। এতই যদি জেনে থাকো তোমার বাবা কাকার ব্যাপারে এবং কি কর্ণ চ্যাটার্জির ব্যাপারে, তাহলে এদেরকে তুলে নিতে পারো না? তোমার জন্য তো অনেক সহজ এটা। এভিডেন্স ম্যাডাম, এভিডেন্স, প্রমাণপত্র নেই, বুঝতে পারছেন? তার জন্য তো এরা 3 জন মিলে মোটামুটি এখনো খোলা বাতাসে নিঃশ্বাস নিতেছে, না হলে কবে যে তুলে নিতাম, ঠিক ঠিকানা নেই, বুঝতে পারছেন? শুধু এভিডেন্সের অপেক্ষায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি কেমন করে বিশ্বাস করবো যে তুমি আমার সাপোর্টে, আমি যে নৌকায় আছি তুমি সেম নৌকাতে, তুমি সেম হয়ে কাজ করতেছো? আমি কেমন করে মানবো? হতে পারে তোমার একটা নতুন প্ল্যান, কারণ কি তোমার কত প্ল্যান দেখেছি, কিরকম কিরকম করে ট্র্যাজেডি করেছো তুমি সীমার বাইরে, তা এখন যে তুমি এত করে চেঞ্জ হয়ে যাবা, কেউ কি ভাবে? এটা ভাবার বিষয়। বলছি ম্যাডাম, তার জন্য তো এতদিন আপনার সামনে আসিনি, আজকে আসতে বাধ্য হয়েছি, খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি পেয়েছি, বুঝতে পারছেন? তার জন্য আমি ভাবিছি এই ইনফরমেশনটা আমি আপনাকে দেবো, তার জন্য আজকে আপনার সামনে আমি উপস্থিত। ইনফরমেশন কি? বিজিত বিশ্বাস, দুবাই, আবুধাবি, ব্যাংকক, কিংডম, চায়না, পাকিস্তান, বিজিত বিশ্বাস। বিজিত বিশ্বাস মানে এই তুমি কি বিজিত বিশ্বাসকে চিনো নাকি? এই যে ম্যাডাম, আবার ভুলে যাচ্ছেন, আমি সেম নৌকোতে, যে নৌকোতে আপনি। আমাদের ডিউটির নিয়মটা কি, যে আমাদের পরিচয়টা গোপন থাকতে হবে, এটা হচ্ছে যে মাস্ট প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে, বুঝতে পারছেন? হতে পারি আমি সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে, হতে পারি আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমি আমার দেশের জন্য আমার প্রাণও দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? এক সাইডে যদি দেশ রাখেন, আর এক সাইডে যদি মোটামুটি দুনিয়ার সব টাকা পয়সা রাখেন, তাহলে আমি আমার দেশকে চুজ করবো, বুঝতে পারছেন? বিজিত বিশ্বাস ওই মোটামুটি কর্ণ চ্যাটার্জি পরিচয় করিয়েছে আমার কাকা আর বাবার সঙ্গে, বুঝতে পারছেন? আমার ছোট বোনটা কিরণ, ওর সঙ্গে বিজিত বিশ্বাসের বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, বুঝতে পারছেন? তার জন্যই বলছি, বিজিত বিশ্বাস হয়তো বা খুব শীঘ্রই ভারতে ফিরছে।
ও তাহলে এই ব্যাপার। বিজিত বিশ্বাস, আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ব্রাঞ্চ ওকে খুঁজতেছে পাগলের মতো। আর নানান কত ব্রাঞ্চ যে ওকে খুঁজতেছে। শালা চিটারিং করে, ধোঁকাবাজি করে, শিশুদের নিয়ে পাইকারি করে, পাচার করে, মহিলাদেরকে পাচার করে। এটাকে তো ধরতেই হবে। এটা তো একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ ম্যাডাম, তার জন্যই তো আজকে আপনার সামনে আমি, নাহলে কোনো দিন আসতাম না, বুঝতে পারছেন? বিজিত বিশ্বাস ভারতে ফিরতেছে, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আর আমার তো লাগতেছে শুধু বিজিত বিশ্বাস এই র্যাকেটের সঙ্গে যুক্ত নয়, বিজিত বিশ্বাসের সঙ্গে মোটামুটি কর্ণব চ্যাটার্জি, এই নবীন সেন, তারপরে আমার বাবা বুটুল সেন, এরা সবাই মিলে একটা মস্ত বড় র্যাকেট চালাচ্ছে, বুঝতে পারছেন? যে র্যাকেটে মোটামুটি মহিলা এমনকি শিশুদেরকে পাচার করা হয় দেশ বিদেশে, শুধুমাত্র কোটি টাকার জন্য। তার মানে তুমি কি এখন তোমার বাবা কাকার বিরুদ্ধে গিয়ে লড়বে? হ্যাঁ ম্যাডাম, দরকার পড়লে তাই করবো। আমার চোখে অপরাধ মানে অপরাধ। যদি অপরাধ আমার বাবা কাকা করে থাকুক না, তাহলে কি হয়েছে? ওরা অপরাধী, অপরাধ করেছে মানে অপরাধী, বুঝতে পারছি? একবার ঢুস ঢুস করে মেরে ফেলবো, কোনো অসুবিধা নেই। বাহ, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম কি যেন একটা তখন বললেন, ওই মাকাওতে কি ঘটনা ঘটলো, আমার বাবা কাকা এমন কি করলো যার কারণে আপনি আমার উপরে চটে পড়েছেন? আর বলো না সেই কথা, তোমার বাবা বুটুল সেন আর নবীন সেন মিলে একটা মেয়ে ছেলেকে হায়ার করেছে, বুঝতে পারছো? যেটা অভিনয় করতেছে, এই মুখোশ পরে মেয়ে ছেলে বনিছে, বনে মোটামুটি আমাদেরকে পটল তোলানোর চেষ্টা করেছে, বুঝতে পারছো? আর আমি হাতে নাতে ধরেছি। আর ধরার পরে যখন মোটামুটি রিমান্ডে নিয়েছি ওই মেয়ে ছেলেটাকে, তখন আসল পরিচয় বের হয় যে ওই ছেলেটার নাম টিটু। আর ওটা মেয়ে ছেলে সেজে আমাদেরকে পটল তোলানোর প্ল্যান করে আমাদের রুমে ঢুকেছিল, বুঝতে পারছো? আর যখন মোটামুটি চেম্বার মাথার মধ্যে ঢুকেছি, এমন করে তোমার বাবা কাকার নাম বলেছে, যে বলেছে তোমার বাবা কাকা নাকি পাঠিয়েছে আমাদেরকে পটল তোলানোর জন্য। একই রে, তোর আবার কি হলো? মির্গি বেরাম টেরাম ধরিস নাকি? মোজা শুঙ্গাবো, মোজা না জুতা শুনবি কোনটা? হঠাৎ করে হাসছিস যে পাগলের মতো। হাসবো না, শালা কত অফিসার দেখেছি, কিন্তু তোর মতো এই বলদ মার্কা অফিসার বাপের জন্ম কোনোদিন দেখি নেই। এরকম একটা বলদের মতো কাজ করবি আমি ভাবতে পারলাম না। মানে তুই আমাকে বলদ মার্কা বলছিস? তুই ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। তুই তোর সিনিয়রকে বলদ মার্কা বলছিস? তোর তো সাহস কম নয়। আর আমি এমন কি কাজ করলাম যার কারণে তোর চোখে বলদ মার্কা হয়ে গেলাম? তাই তো, বলদ মার্কা কাজ করেছিস তা বলদ বলবো না? খেয়াল কর, মনে করার চেষ্টা কর, এদেরকে ঘন জুলাই করার সময় মুখের মধ্যে মুখোশখানা পড়েছিস, যাতে করে তোকে কেউ চিনতে না পারে, তোর পরিচয়টা গোপন রাখিস। আর যেই না এদেরকে ধরেছিস, মুখের মুখোশ কোথায় গেল? এই তো ঘুরে ফিরে আলটিমেটলি এদের সামনে আসলি। তাহলে কিসের জন্য প্রথম প্রথম নিজের মুখটা লুকালি? দিলি তো, আবার পরিচয় দিলি তো। আমার বুদ্ধি 100-তে 100, আর তোর বুদ্ধি 100-তে 20ও না, আবার পরিচয় দিলি তো। মানে তুই কি বলতে চাইছিস? স্যার বলতে চাইছে যে তোমার মাথায় বুদ্ধি নেই, মাথার মধ্যে গোবর ভর্তি, বুঝতে পারছো? তুমি কিচ্ছু বুঝো না। একদম ঠিক। শালা তোদের বেশি হাসি পেয়েছে না? আর তোদেরকে কে বলেছে আমাদের মধ্যখানে কথা বলতি? বেশি কথা শিখে গেছিস, একবার মুখের ভিতরে রিভলভারটা ঢুকিয়ে এবার ঢুস ঢুস করে এখানে পরে চিটপটাং করে দেবো, বুঝতে পারছিস? একবার মাথা নিচু করে দাঁড়া, বুঝতে পারলি? না হলে মাথার ভেতরে কি যে করবো কোনো সারাগামা নেই। আমার কথার মধ্যে আমার উপরে হাসতিছে, এত বড় সাহস! আর বললাম তুই বলতো, আমার বুদ্ধি মানে কি 20? মানে কি কি বোঝাতে চাইছিস কিছু তো বুঝতে পারছি না। আরে বাবা, ইতিহাস সাক্ষী আছে, বুঝতে পারছিস? যখনই আমি ফাইট করি, যখনই আমি মোটামুটি ঘন দিলাই করি, তখনই কোনো কোনো চিপা থেকে মোটামুটি আমার উপরে স্টিং অপারেশন হতে থাকে, বুঝতে পারছিস? হয়তোবা ক্যামেরা দিয়ে, হয়তোবা কোনো নিউজ রিপোর্টার রিপোর্টিং করতেছে, পরের দিকে দেখা যায় যে পরের দিন মোটামুটি হয়তোবা নিউজ চ্যানেলে আসে সেই ফাইটটা, হয়তোবা মোটামুটি খবরের কাগজে মোটামুটি ছেপে যায়, বুঝতে পারছিস? তাই মোটামুটি আমি আজকেও শিওর যে আজকে এদিকে ঘন দিলাইটা করেছি। যদি মুখোশটা না পড়তাম তাহলে তো কোনো জায়গা থেকে যদি আমাকে ক্যামেরা দিয়ে মোটামুটি নোটিস করে দিত, পরের দিন মোটামুটি টিভিতে লাইভ আমার ফাইট দেখাতো, তাহলে তো সবাই জেনে ফেলতো যে আমি মোটামুটি বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। আমার পরিচয়টা খোলাস হয়ে যেত, কি তাই না? বেশ বেশ, আর বলতে হবে না, এবার বুঝতে পারছি তোর চালাকি, বুঝতে পারছি তোর লীলা খেলা ধরা সম্ভব নয়, অসম্ভব, বুঝতে পারছিস? তুই কখন কি করবি একমাত্র তুই ছাড়া কেউ জানতে পারে না। তুই এরকম করে টেসিটি করে মোটামুটি প্ল্যানিং করেছিস, কেউ ধরতে পারলো না, আমিও না, আমিও মাঠ খেয়ে গেলাম। তার জন্যই তো বলি, মারার সময় মুখোশ পড়েছিস, আর এখন এদেরকে যেই ধরেছিস, এদের সামনে মুখোশ খুলে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছিস। কারণ কি এরা আজকের পর থেকে সূর্যের আলো আর দেখতে পারবে না তো, পৃথিবীর বুকে থাকবে কথা ঠিকই, কিন্তু দিনের আলো সূর্যের আলো লোকের সামনে, পাড়া প্রতিবেশী পরিবেশের সামনে আসতে পারবে না তো। কারণ কি এদের যাবজ্জীবনের কারাগারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, বুঝতে পারছিস? তাই এদের সামনে আমি আসলেও যা, না আসলেও তা। আর এই যে তোরা এবার ফটফট করে স্বীকার কর, তোরা কার হয়ে কাজ করছিস? কার ইশারায় তোরা কাজ করছিস? এই যে নেশাযুক্ত পদার্থের জিনিসগুলি মোটামুটি দুবাইতে ট্রান্সফার করতেছিস, কার ইশারায় করছিস? বল বলছি, বল, আমাদের কাছে কিন্তু পাক্কা এভিডেন্স আছে, বুঝতে পারছিস? তোদের ব্যাপারে এই 4/2 সব বলে দিয়েছে, বুঝতে পারছিস? বল বলছি, না হলে কিন্তু দেখ কি করবো। বলছি স্যার, যদি বলি তাহলে আমাদের সাজাটা একটু কমানোর চেষ্টা করবেন। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন, আমরা পড়ালেখা ছাড়া মূর্খ মানুষ। আমাদের জন্য এই পৃথিবীতে কোনো কাজ আছে? শালা মোটামুটি মাটি কাটতে গেলেও আজকাল পড়ালেখার যোগ্যতা লাগে, বুঝতে পারছেন? তাই এসব কাজ করছি, পেটের দায় কি করতে হয়, কি আর করা। কথা দিন, আমি যদি সত্যি কথা বলি, নামটা বলে দিই, তাহলে কি আমার সাজা করানোর, কম করানোর একটু চেষ্টা করবেন? কনফার্ম তো বলতে পারছি না, কিন্তু তোরা যদি সব সত্যি কথা বলে দিস, কার হয়ে কাজ করছিস, নামটা যদি বলে দিস, তবে আমি চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার উপরে আমার বিশ্বাস আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই ট্রাই করবেন। তাহলে বলে ফেল, কার হয়ে কাজ করছিস, কার ইশারায় কাজ করছিস, আর কেই বা তোদেরকে দিয়ে এরকম একটা জঘন্য কাজ করাচ্ছে? কর্ণ চ্যাটার্জি। কি
কর্ণ চ্যাটার্জি? কর্ণদ চ্যাটার্জি। তো উনি আমাদেরকে দিয়ে এইসব কাজ করাচ্ছে। বললাম না স্যার, ওই টাকার অভাব না থাকলে মোটামুটি কোনোদিন এরকম একটা জঘন্য কাজ করতাম না। বিশ্বাস করুন স্যার, আমরা জানতাম না ওটার মধ্যে নেশাযুক্ত পদার্থ আছে। আমাদেরকে শুধু বলা হয়েছে মোটামুটি পাউডার, ওই মোটামুটি এই সাপ্লিমেন্ট পাউডার, ওইসব পাউডার বলে আমাকে দিয়েছে। আর আমরা মোটামুটি দুবাইতে সাপ্লাই করার মধ্যে মোটামুটি একটু হেল্প করতেছি, ব্যাস এটুকুই। আমরা যদি জানতাম ওটার মধ্যে মোটামুটি নেশাযুক্ত প্রোডাক্ট মিলানো আছে, মেশানো আছে, কোনোদিনও এই কাজ হাতে নিতাম না। কর্ণবাবু, এই দেখেন আমাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট, বুঝতে পারছেন? কত বড় ম্যানুফ্যাকচারিং প্লান্ট দেখেছেন? লিমিট পার ডে কত হতে পারে আপনি বলেন তো? যে হিসেবে আপনাদের প্ল্যান দেখতেছি, এই হিসেবে মোটামুটি 5-6 হাজারের পার ডে লিমিট তো হবেই হবে। না, ততটাও নয়, একটু কম আছে। মোটামুটি একটা লিমিটেশন পার ডে 4,500 করে। তবে ওটার মতো আর দুইটা প্লান্ট আছে, বুঝতে পারছেন? সর্বমোট 3টে প্লান্ট মিলিয়ে নাই করে 13,000-এর খানি প্রতিদিন লিমিটেশন আছে। বাহ, তাহলে তো ভালো। আমাদের প্রোডাকশন যত লিমিট বেশি হবে, তাহলে ওর মধ্যে মোটামুটি আমাদের ব্যবসাটা আরো বেশি হাই হুল্লু করে চলবে, কি বলেন? হ্যাঁ, সেটা তো কথা ঠিক বলেছেন, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? আরে বলুন মশাই বলুন। এই কর্ণ চ্যাটার্জির সামনে কোনো সমস্যার ক্ষমতা নেই যে দাঁড়িয়ে টিকে থাকতে, বুঝতে পারছেন? একবার ফু মেরে উড়িয়ে দেবানি। বলেন বলেন, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে গিয়ে ওই স্পেশাল ব্রাঞ্চ, বুঝতে পারছেন? স্পেশাল ব্রাঞ্চের প্রতিটা অফিসার মোটামুটি আমাদের উপর সন্দেহ করতেছে এখন। আমাদের ফ্যাক্টরিতে কোনো 2 নম্বরই কাজ চলতেছে, বুঝতে পারছেন? ভাগ্য বলো ওদের হাতে কোনো প্রমাণটা পড়েনি। যদি প্রমাণটা পড়তো, আমাদের ফ্যাক্টরি কোম্পানি সব ঠাপ্পা মারা সিল লেগে যেত, আর আমাদের নামে কোর্টে জারি উঠতো, সেটা আলাদা। তাই বলছি কি, এখন একটা আলাদা জায়গাতে আমাদের শিফট করে নিলে ভালো হয়। আমাদের এই ফ্যাক্টরিতে মোটামুটি আর রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্ণবাবু, এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় অসুবিধা, বুঝতে পারছেন? এই শালাটা যেখানে যায় সেই জায়গাতে আমাদের পিছন পিছন ধরে, বুঝতে পারছেন? আর এই শালার চোখের থেকে কোনো কিছু বাদ যায় না। কি বলরাম? বলরামকে তোমরা ভয় পেয়ে তো তোমরা চিন্তা করছো? হ্যাঁ, কত বলরাম দেখেছি আমার আশেপাশে, কোনো কিছু টিকে না, বুঝতে পারছো? তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো যে শিফট করলে ভালো হয়, আমিও চিন্তা করেছি যে তোমাদের মোটামুটি 1 নম্বরই যে ব্যবসাটা আছে, মানে কি সেন কেমিক্যাল, এটাকে নষ্ট করা যাবে না কিছুতেই, বুঝতে পারছো? এটা চলিত ব্যবসা, ওটাকে ঠিকঠাক রাখা এটা আমাদের কর্তব্য। না, আমাদের ব্যবসার জন্য ওটার কোনো ক্ষতি যেতে না হয়, বুঝতে পারছো? তাই ভাবছি কি, এখন আমাদের এই ফ্যাক্টরিটা মোটামুটি অন্য জায়গাতে শিফট করে নিয়েই ভালো হয়। দাঁড়াও 1 সেকেন্ড, আমার ফোন এসেছে। ওকে ওকে। হ্যালো, কে বলছেন? বলরাম, স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। কি বলরাম? স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট? হ্যাঁ বলেন, আমাকে ফোন করেছেন কিসের জন্য, আর আমার নাম্বার পেলেন কোথা থেকে, আর আমাকে দিয়ে আপনার কাজ কি? কর্ণবাবু, আমার নাম হচ্ছে গিয়ে বলরাম, বুঝতে পারছেন? স্পেশাল ব্রাঞ্চ ডিপার্টমেন্ট থেকে। আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয়, বুঝতে পারছেন? বিশেষ করে আমার জন্য। আর এটা তো শুধুমাত্র আপনার নাম্বার, আমার কাছে পাক্কা এভিডেন্স আছে, বুঝতে পারছেন? আপনি যেগুলো কাজ ধান্দা করতেছেন বন্ধ করেন, না হলে কিন্তু ফাঁসবেন। আমার হাতে যদি একবার পড়েন তাহলে পুরো মরিছেন, বুঝতে পারছেন? ওপেন চ্যালেঞ্জ করতেছি, এখনো বন্ধ করেন, সময় আছে। মানে এই অফিসারে কি বলতে চাইছো তুমি? আমি কি এমন করলাম? হ্যাঁ, তুমি আমাকে চ্যালেঞ্জ করতেছো? তুমি জানো কে আমি? কর্ণ চ্যাটার্জি, বুঝতে পারছো? কাউকে ভয় পাই না আমি। ভয় পাইতে শিখুন, বুঝতে পারছেন? ভয় পাইতে শিখুন, কারণ কি এই ভয় আপনাকে হয়তো বা বাঁচাতে পারে, না হলে কোনো বেটার ক্ষমতা নেই আমার হাত থেকে বাঁচাতে। আপনি ভুলে গেছেন দুবাইতে আজকে আপনার মাল ইম্পোর্ট হওয়ার কথা, এটা হাতে নাতে ধরেছি, বুঝতে পারছেন? আর ওরা মোটামুটি এই ঢুস টাস মারার পরে আপনার নামই নিয়েছে যে কর্ণ চ্যাটার্জির ইশারায় আমরা সব কাজ করতেছি, বুঝতে পারছেন? এখনো সুযোগ দিচ্ছি, ভালো হয়ে যান, সৎ পথে চলে আসুন, বুঝতে পারছেন? আর এই সেন কেমিক্যালের সাথে মিলে যে আপনি কি কি করার চেষ্টা করছেন, কি কি করার প্ল্যান করতেছেন, এটা আমি জানি, বুঝতে পারছেন? শুধু প্রমাণটা নেই, আর যেদিন হাতে প্রমাণটা পড়বে এদিন আর কেউ রেহাই পাবে না, বুঝতে পারছেন? শুধু নামটা মনে রাখবেন, বলরাম। কি কর্ণবাবু, আপনার মাথা থেকে ঘাম পড়ছে কেন? আপনি তো ঘামছেন কেন? আর কি হয়েছে? এই বলরাম, বলরাম আপনাকে চিনি কেমন করে? ও ফোন করেছে কিসের জন্য? হ্যাঁ তাই তো। কর্ণবাবু বলুন তো কি হয়েছে? বলরাম মানে ও স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট সেই অফিসারটা? হ্যাঁ, সেই অফিসারটা আমাকে ফোন করেছে, আমাকে ফোনের মধ্যে হুমকি দিচ্ছে যে সৎ পথে চলে আসবো, ওকাম কুকাম করবো না, আর তোমাদের সাথে যে মিলে কি কাজ করার প্ল্যান করতেছি, কি নতুন নতুন প্ল্যানিং করতেছি, ও সব জানে, শুধু ওর হাতে প্রমাণটা নেই, না হলে আমাদেরকে মোটামুটি দিনের মধ্যে তারা দেখিয়ে দিত। এরকম করে কথা বলছে আমার সাথে। আর শুধু কি তাই, আজকে মোটামুটি কিছু মাল আমার ইনপুট হচ্ছিল ওই দুবাইতে, ওখানে শালা আমাকে বাজিমাত দিয়েছে, বুঝতে পারিস? হাতে নাতে ধরেছে এদেরকে, আর ধরার পরে এদেরকে যেরকম করে মোটামুটি গণদোলাই দিয়েছে। এরা তো শুধু ডাইরেক্ট আমার নাম নিয়েছে যে কর্ণ চ্যাটার্জির ইশারায় ওইসব কাজ করেছে, বুঝতে পারিস? আমার প্রতিটা কাজের মধ্যে ও শালা বাধা দিচ্ছে। দেখিছেন, এবার বিশ্বাস করেছেন? এই বলরামটা প্রতিটা বার আমাদের বাজিমাত দিচ্ছে, প্রতিটা বার আমাদের খেল পুরো বিগড়ে দিচ্ছে। প্রথম ছিল পাদু, এবার কোথাতে কোথায় না জুটিছে এই বলরাম। শালা একবার হাতে নাতে পড়ক না, তারপর দেখাই না। দম নেই তো, দম নেই তো, বুকের পাটার মধ্যে দম নেই তো সামনে এসে কথা বলতি। এখন ওকে চিনিও না, শালা ফোনের মধ্যে শুধু হুমকি দিচ্ছে আর কাজ করেই যাচ্ছে। কিন্তু এই বলরামটা কে? গলার আওয়াজে যতটুকু বুঝতে পারিছি মোটামুটি খুব একটা কম বয়সী ছেলে। আমার রেডার থেকে এটা কেমন করে বেঁচে গেল? এই বলরাম বলরাম বলরাম, তদন্ত নিতে হবে। এই বলরামটা কে?
আপনারা চিন্তা করবেন না, আমার রেডার থেকে কেউ বাঁচবে তার কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারছেন? আমি যতদূর চাইবো না ততটুকু কোনো কিছু হিলবে না, বুঝতে পারছেন? এখন এই কেসটা আমি দেখছি, এই বলরামকে আমি একা হ্যান্ডেল করে নেবানি, কোনো চিন্তা নেই, বুঝতে পারছেন? ওসব কথা চিন্তা ছাড়েন, ওসব চিন্তা আমার ছেলেফেলেরা হ্যান্ডেল করবে। আপনি বলেন তো, এই ভুটুল মশাই, আপনার মেয়ে কিরণ, ও কি বলিছে এই বিজিত বিশ্বাসের ব্যাপারে? কি বলিছে? আর বলবেন না, এই যেই না বিজিত বিশ্বাসের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ওর হাতে গিয়েছে, সারাক্ষণ শুধু ফোনে গল 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 করা থাকে, বুঝতে পারছেন? খাওয়া দাওয়া কিছু নেই, হাগু পাদু কিচ্ছু নেই, শুধু ফোনে কথা আর ফোনে কথা, কি আর জানি। আর ভাবা যায় এত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক বিজিত বিশ্বাস, ওর নামে কতটা কোম্পানি রেজিস্টার, ওই কিনা মোটামুটি ওর ভ্যালুয়েবল সময় নষ্ট করে আমার ভাতিজির সঙ্গে ফোনে কথা বলছে। ও তো মোটামুটি মাটির মানুষ, কি আর বলবো। বিজিত, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? এই ফেসবুকে আমার ফটো দেখে তুমি পছন্দ করেছো? সত্যি করে বলো, মনে হাত দিয়ে বলো। কেন হঠাৎ এই কথা উঠছে কেন? তোমার কি আমার ভালোবাসার উপরে সন্দেহ হচ্ছে নাকি? তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে নাটক করছি, অভিনয় করছি? আরে না না, সন্দেহ কেন হবে? না, একটু জানতে চাইলাম আর কি। আজকাল তো ফেসবুকে ইন্টারনেটের জমানা, তাই ফেসবুকে তুমি শুধু একবার দেখে আমার ফটো দেখে তুমি আমাকে পছন্দ করেছো আর বিয়ের জন্য তৈরি হয়ে গেছো। বলছিলাম কি, তুমি তো মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক, তোমার তো হেভি টাকা, প্রচুর টাকা। এক কথায় বলতে গেলে তুমি কুমির, টাকার কুমির। তোমার জন্য তো মেয়ে ছেলের অভাব পড়বে না। তাহলে আমার মতো একটা ছোট গরিব ঘরের মেয়েকে তুমি কেন পছন্দ করলে? সেটা জানার জন্য একটু সন্দেহ হলো আর কি। দেখো কিরণ, এই কর্ণবাবুকে মানে কি কর্ণ চ্যাটার্জিকে আমি আমার নিজের বাবার মতো সম্মান করি, বুঝতে পারিস? তাই উনি যখন আমাকে যেই কথা বলে, ওনার কোনো কথা আমি ফেলাই না, বুঝতে পারিস? তাই উনি বলেছে যে ভুটুল সেনের মেয়ে বিয়ের উপযুক্তি আছে, আর এই কিরণ নামে মানে কি দেখতে শুনতে ভালো, ভদ্র, পড়ালেখায় অভিজ্ঞতা অনেক ভালো মেয়ে একটা আছে। তাই আমিও রাজি হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমাকে ফেসবুকে সার্চ করার পরে তোমার ফটো যেই দেখেছি, ফটোতে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে তুমি, বুঝতে পারিস? তাই আমিও এক মতামত দিয়ে দিয়েছি। আর রইল বাকি টাকা পয়সার কথা। টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না, তার আছে কি গ্যারান্টি? হতে পারে আমার মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানির মালিক আমি, টাকা পয়সার অভাব নেই আমার, কিন্তু আমার মন হচ্ছে গিয়ে পুরো মাটির, বুঝতে পারিস? তুমি হয়তো বা বিশ্বাস করতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি, এটাই ফ্যাক্ট, বুঝতে পারিস? আমার পকেটে যদি টাকা থাকে তাহলে কি আমি মোটামুটি অনেক অনেক মেয়ে ছেলেকে নিজের করতে পারি, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। আমি চাই যে একবার সৎ পথে ন্যাচারাল ভাবে মোটামুটি আমার বিয়ে হোক, আমার লাইফ পার্টনার মোটামুটি আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সা কেনা, বুঝতে পারিস? ও সো কিউট, তোমার মনের চিন্তাধারা এত সুন্দর। বলছি কি, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো না। বলছি তুমি খারাপ ভাবে নিও না। আমি জাস্ট ফর কিউরিওসিটি জানার জন্য জিজ্ঞেস করছি আর কি। তোমার মোটামুটি কখানা গাড়ি আছে, কখানা ইম্পোর্টেড গাড়ি আছে, আর কখানা বিদেশি গাড়ি আছে? নো নো, ইটস ওকে, তুমি আমার হবু বউ, তোমার তো সব জানার অধিকার আছে। বলছি কি, আমার মোটামুটি এই দুইটা জি ওয়াগন গাড়ি আছে, বুঝতে পারছো, যেটা আমি দুবাই থেকে ইম্পোর্ট করেছি। আর একটা মোটামুটি ইন্ডিয়ান গাড়ি, টাটা হেরিয়ার, ওটা আমার নামে আছে। আর একটা মোটামুটি মার্সিডিজ আছে, আর একটা ফেরারি আছে, বুঝতে পারছো? ওকে ওকে, তা বলছি তোমার এই কোন কোন দেশে কোন কোন জায়গাতে কত কত ফ্ল্যাট আছে, মানে কি কত কত স্কয়ার ফিটের প্লট আছে? এটা তো বলা সম্ভব নয়, কারণ কি পৃথিবীর কোনো একটা দেশ নেই যে আমার এই জায়গাতে প্লট নেই, জায়গা কিনা নেই আমার নামে, বুঝতে পারছো? প্রায় প্রতিটা দেশেই মোটামুটি আমার এক দুইটা করে প্লট আমার নামে বুক করা আছে। ও ওকে ওকে, তা বলছি কখানা ফিক্সড ডিপোজিট আছে তোমার নামে, মানে কি কত কত ফিক্সড ডিপোজিট করে রাখিছো ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য? না মানে আমাকে খারাপ ভাবে নিও না, আমি জিজ্ঞেস করছি যে মোটামুটি ওই ভবিষ্যতে আমাদের বিয়ের পরে যদি আমাদের জীবনে মোটামুটি উল্টাপাল্টা কিছু হয়, মানে কি ঘটে ঘটে যায়, মানে কি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ধরা পড়ে, তাহলে আমাদের তো জীবনযাপন করতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য তুমি ফিক্সড ডিপোজিট কেমন করে রাখিছো? ও সেটা নিয়ে তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? আজকে এই মুহূর্তে যদি মোটামুটি আমি আমার কাজ বন্ধ করে দিই, আমি যদি ঘরে বসে বসে শুধু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাতি থাকি, তাহলে পুরো আমার 7 যুগ 7 পৃষ্টি চলে যাবে, বুঝতে পারছো? বসে বসে খেতে খেতে তো আমার এসেট সম্পত্তি টাকা পয়সা শেষ হবে না, পুরোইবে না, বুঝতে পারছো? অত তো ইনকাম করে রাখিছি। ওকে ওকে, তাহলে তো ভালো। বলছি কি, কবে তুমি ভারতে আসছো? দেখো কিরণ, এই বললে তো ঝট করে আসা যায় না, এখানে নানান কোম্পানি খোলা আছে। আমার একটা সিগনেচারের জন্য কত কত কোটি কোটি টাকা ডিল আটকে যায়, বুঝতে পারছো? তাই আমার একটু আসতে সময় হবে, কারণ কি এখানে চারপাশের কাজটা একটু সামলিয়ে মোটামুটি আমি 2 সপ্তাহের ভেতরে ভারতে আসছি, তুমি চিন্তা করো না। না না, আমি বুঝতে পারছি তো, কোনো সমস্যা নেই। আফটার অল তুমি এত এত কোম্পানির মাল্টিন্যাশনাল মালিক তুমি। তোমার ইশারায় কত কত কোম্পানি চলে, তোমার সাইনের কত ভ্যালু সেটা আমার থেকে কে ভালো জানে। না না, টেক ইওর ওন টাইম, কোনো অসুবিধা নেই। তুমি তোমার হদিকের কাজটা মোটামুটি সামলিয়ে একটু আটিয়ে উঠিয়ে একটু সময় হাতে করে নিয়ে আসো। আফটার অল আমাদের বিয়ে তো, বুঝতে পারিস? আমরা বাঙালি, মোটামুটি বিয়ের একটা রিওয়াজ আছে, একটা রীতি আছে, একটু মোটামুটি সময় লাগবে, বুঝতে পারিস? তাই বলছি 2 সপ্তাহ নয়, তুমি 3 সপ্তাহ পরে আসো দরকার পড়লে, কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবা, বুঝতে পারিস? ওকে ওকে, কোনো অসুবিধা নেই, তুমি মোটামুটি একটু ওয়েট করো, আমি আসছি। এসে বিয়ে করে আবার ঝট করে তোমাকে নিয়ে মোটামুটি এই দুবাইতে চলে আসবো, বুঝতে পারছো? কি, বিয়ের পরে আমরা দুবাই যাবো? হ্যাঁ, আমার তো মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্ট দুবাইতে। কেন, কোনো অসুবিধা? তুমি যদি বলো তাহলে আমি আমার রেসিডেন্সিয়াল ক্যান্সেল করিয়ে মোটামুটি ভারতেও থাকতে রাজি আছি, কোনো অসুবিধা নেই, তুমি যেটা বলবো এটাই হবে। না না, সেটার কোনো প্রয়োজন নেই, হবে হবে, কোনো অসুবিধা নেই। তুমি যদি বিয়ের পরে আমাকে মোটামুটি পাকিস্তান নিয়ে রাখো, ওখানেও থাকতে রাজি আছি, বুঝতে পারিস? আফটার অল তোমার বউ আমি, বুঝতে পারিস? তুমি তোমার খুশিতে আমার খুশি। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার কিরণ, আমার জানো শোনা, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু।
লাভ ইউ 3 4 5 6 7 8 9 10 আনলিমিটেড ইনফিনিটি। থ্যাংক ইউ আমিও লাভ ইউ ইনফিনিটি। আচ্ছা বলছি কি কিরণ, এবার ফোনটা রাখি বুঝলা, ও, অনেক কাজের চাপ আছে বুঝতে পারিস, আমার একটু যেতে হবে, মিটিং আছে। ওকে জানু, টেক ইওর ওন টাইম। ওকে বাই, তাহলে রাখছি। ওকে বাই, টাটা। আর রাত্রে ফোন করবো বুঝতে পারিস, ফোনটা রিসিভ করিও। ওকে ওকে। শালা এটা দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। আমার কপালে এরকম একটা ধনী, এরকম একটা রিচ আল্ট্রা প্রো ম্যাক্স কপালে যে ছুটবি এরকম একটা ছেলে আমি কোনোদিনও ভাবতে পারিনি। থ্যাংক ইউ নবীন কাকা, তোমার জন্য আজকে বিজয় বিশ্বাসের মতো ছেলে আমার কপালে জুটিছে। ও তো রিচ, কি আর বলবো, মানে কি টাকার কুমির। এটা কি করে সম্ভব, এটা ইম্পসিবল। নাদু এরকম করে খবরের কাগজে, কিন্তু আমি তো কনফার্ম হতে পারছি না এটা যে নাদুই, এই খবরটা যে নাদুর, এটা তো কনফার্ম হতে পারছি না আমি। কেমন করে কি করি কিছু মাথায় উঠতেছে না। দাদাকে একবার বলবো নাকি যে ওনার ছেলে নাদুর খবর আজকে খবরের কাগজে উঠেছে, নাদু মোটামুটি খবরের কাগজে আসছে, বলবো? না, এত বড় রিস্ক একটা নেওয়া যাবে না। আমি নিজেই কনফার্ম না যে এই খবরটা নাদুর, তাহলে দাদাকে কেমন করে বলবো? আর যদি বাই এনি চান্স মোটামুটি এই খবরটা নকল বেরোয়, এটা যদি নাদুর খবর না বেরোয়, তাহলে শালা আমাকে পুরো ঘর থেকে পুরো লাঠি মেরে বের করে দিবে। না, এরকম একটা মস্ত বড় রিস্ক নেওয়া অসম্ভব। এমনিতে দাদা নাদুকে গুন্ডা ভাবে, নাদুর নামে পুরো চটকে যায়, নাদুর নাম শুনলে মাথাও তো পুরো গরম হয়ে যায়। তার উপর দিকে মোটামুটি নাদুর নকল খবর পেলেই আরো সুদা নাদুর সঙ্গে আমাকে উল্টাপাল্টা বকবে। কাকিমা, এই রান্নাঘরে খাওয়া দাওয়ার কিছু আছে? মানে কি ভাত ডাল কিছু আছে? পেটে অনেক ক্ষুধা লাগিছে, আর অনেকদিন তো ছুটি কাটিয়েছি, একটু অফিসের দিকে যেতাম আজকে আর কি। এই তো পাদু, একবারে সঠিক সময় এসেছিস। মানে বুঝলাম না। বলছি কি, এই খবরটা একটু দেখতো, এটা নাদু মনে হচ্ছে না? নাদুর খবরের কাগজে এসেছে মনে হচ্ছে না? কি আমার ভাই খবরের কাগজে এসেছে? কই দেখি তো। এই দেখ, এই কর্নারের দিকে তাকা, ওখানে মোটামুটি ফাইট করতেছে কোন একটা রিপোর্টারে, মোটামুটি লুকিয়ে হয়তো বা ফটো তুলেছে, আর ফটো তুলে ডাইরেক্ট ছাপি মারিছে। বুঝতে পারছিস? আমি ধরতে পারছি না ওটা নাদু কিনা না। দেখতো, তোর তো ভাই, তুই তো হইতে পারি ধরতে পারিস। দেখতো ওটা নাদু কিনা না। কই দেখি, কি লেখা ওখানে? স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম ফাইট করিছে। এত বড় ক্রিমিনাল জগতের ত্রাস, যার নাম শুনলি ক্রিমিনালরা ক্রিমিনাল জগৎ ছেড়ে হিমালয় চলে যায়। বাবা, ভেরি গুড। এরকম একটা অফিসারের নাম তো আমি শুনেছি, অনেকদিন প্রায় ওনার ব্যাপারে খবরের কাগজে ছাপতে থাকে। আর কি লেখা? মস্ত বড় গ্যাং র্যাকেটকে হাতে নাতে ধরিছে, আর ধরে ঘরদুলাই করতেছে অফিসার বলরাম, দ্য ব্রেভ টাইগার, স্পেশাল ব্রাঞ্চ। আরে বাবা, এত শত পড়ছিস কেন? ওই ফটোটা দেখ না, ওই ফটোর মধ্যে যে ব্যক্তিটা ফাইট করতেছে, যে ঘনদলাই করতেছে মুখের মধ্যে মাস্ক লাগিয়ে, ওটা নাদু মনে হচ্ছে না? আরে দাঁড়াও কাকিমা দাঁড়াও, ডাইরেক্ট গুঁড়ো পড়লে হবে? আগে আগা মাথা কিছু না বুঝে শুধু পড়লে হবে নাকি? দাঁড়াও দেখছি। মনে তো হচ্ছে কাকিমা এটা তো নাদুর মতোই, কিন্তু এটা তো নাদু না গো। না, এখানে তো মুখোশ লাগানো, কেমন করে চিনবো? আর তাছাড়াও মোটামুটি নাদু কি অফিসার নাকি? কি যে বলো তুমি, এখানে লিখেছে কি দেখো, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার বলরাম, দ্য ব্রেভ টাইগার, যার নাম শুনলে নাকি এই ক্রিমিনাল জগৎ ছেড়ে ক্রিমিনালরা ছেড়ে যায়, হিমালয় চলে যায়। কোথায় আমাদের নাদু, আমার ছোট ভাইটা? কি বলো তুমি? না, এটা নাদু হতে পারে না। আমারও তো সেটাই লাগছে, কিন্তু সেম সাদা রঙের সেন্ডো গেঞ্জি আর নীল রঙের হাফ প্যান্ট, এটা তো আমাদের নাদুও পরে। শালা কিন্তু এই মুখে মুখোশটা লাগানিতে ধরতে পারতাছি না। আরে কাকিমা ছাড়ো না এসব কথা, তুমি কি নিয়ে পড়িছো? আর এই পৃথিবীর জগতে কি আর দুসরা কি এই সাদা গেঞ্জি স্যান্ডো গেঞ্জি আর নীল রঙের হাফ প্যান্ট নেই নাকি? কত অজস্র আছে এই সেম ড্রেস কোড, কতজনে পরে থাকে। হতে পারে মোটামুটি আমার ভাইয়ের সঙ্গে হতে পারে ড্রেস কোডটা মিলতেছে শুধু। খামোকা তুমি এসব নিয়ে পড়ো না তো। আমি বলছি কি, ওই রান্নাঘরে খাওয়া দাওয়ার কিছু আছে? একটু খেয়ে অফিসের দিকে যেতাম আর কি। তুই ঠিকই বলেছিস, এটাও হতে পারে, আমিও হতে পারে ভুলভাল বুঝেছি। আর তাছাড়া এখানে লিখেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম, আমাদের নাদুর কথা তো লিখিনি। সেটাই তো বলছি, তুমি যাও, তুমি বরঞ্চ মোটামুটি আমার জন্য একটু খাওয়া নিয়ে আসো না। পেটে অনেক ক্ষুধা লাগিছে, বুঝতে পারছো? বিশ্বাস করো, পেটে অনেক ক্ষুধা লাগিছে তো, আর মাথা উঠা কাজ করতেছে না, বুঝতে পারছো? আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবো যদি কিছু পেটে না পড়ে। আচ্ছা হয়েছে, দাঁড়া, খুঁচিয়ে কথা বলতে হবে না। শালা খুঁচিয়ে কথা বলার এক ফুটা চান্স ছাড়িস না হাত থেকে, পুরো মার মতো হয়েছিস। দাঁড়া, আমি রান্নাঘর থেকে নিয়ে আসি, ওই খিচুড়ি তৈরি করেছি, আজকে একটু খিচুড়ি খেয়ে অ্যাডজাস্ট কর। দুপুরবেলা ভালো খাবার বানিয়ে মোটামুটি অফিসের দিকে পাঠিয়ে দেবানি। ওকে কাকিমা, ওকে। বলছি কাকিমা, এই ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছো? তাহলে আমার জন্য একটু নিয়ে আসবা, আমারও পেটে অনেক ক্ষুধা লাগিছে। খিচুড়ি তৈরি করেছো তো, এই ঠান্ডার দিনে শীতের দিনে খিচুড়ি খাতি অনেক মজা, আমার জন্য একটু নিয়ে আসবা। কি নাদু, তুই ঘুম ভাঙলো? কি যে বলো কাকিমা, আমি সবার আগে ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো? এই ভোর 4টার সময় আমি উঠেছি, উঠে হাগু পাদু করেছি, তারপর স্নান করেছি, করে মোটামুটি ঠাকুর পুজো করে একটু প্রাণায়াম যোগা করেছি, করে তারপর এসেছি তোমাদের সামনে, বুঝতে পারছো? আর তুমি বললো যে ঘুম ভাঙলো। নাদু তো সামনেই আছে, একটা টেস্ট করলে কেমন হয়? আমার যেটা কনফিউশন হচ্ছে, এটা তো ক্লিয়ার করতেই হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই খবরের কাগজে নাদু সেই খবরটা, কিন্তু কি করা যায়? নাদুকে যদি ডাইরেক্ট জিজ্ঞেস করি, তাহলে তো শালা কনফার্ম পুরো স্বীকার করবে না, অস্বীকার করবেই করবে, পুরো গ্যারান্টি। তাহলে কি করা যায়? এই তো পেয়েছি আইডিয়া। বলছি নাদু, তোদের দুই ভাইকে আমি পেট ভরে খাতি দেবানি, কোনো অসুবিধা নেই। এই শুধুমাত্র তার আগে আমার একটা কাজ আছে, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলছি পাদু, এই খবরের কাগজটা একটু ধর, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে।
এক্ষুনি দুধ আর দুধ, জল আর জল প্রমাণ হয়ে যাবে এটা নাদুর কিনা না। আমার হাতে কেউ বাঁচতে পারবে না, এক্ষুনি শালা প্রমাণ করে দেবো আমি। দাদা, এই কাকিমার আবার হঠাৎ করে কি হয়ে গেল? কোথায় চলে গেল? আমি কি বলবো, আমার তো মাথায় ঢুকছে না। জানি না বাবা কি করতেছে। এই তো চলে আইছি। কি হয়েছে কাকিমা? আর তোমার হাতে এটা কি? এটা এটা একটা মুখোশ। মুখোশ? এটা দিয়ে কি হবে? 1 মিনিট। এ কি করছো কাকিমা? দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, একটু দাঁড়া। কি কাকিমা, তুমি এই মুখোশটা আমাকে পরিয়ে দিলে কেন? দাঁড়া দাঁড়া বলছি 1 সেকেন্ড। পাদু, খবরের কাগজটা একটু দে তো। কাকিমা তুমি করছো কি? তোমার মাথায় চলছে কি? একটু বলবে প্লিজ? তুমি ঘরের ভেতর থেকে মুখোশটা নিয়ে আসলে এনে এই নাদুর মুখে লাগিয়ে দিলে মানে? আরে বাবা বলছি তো, আগে খবরের কাগজটা দে না। এই খবরের কাগজে যে লোকটার খবর ছাপিছে, ফটো ছাপিছে, মুখে মুখোশ পরা, ওই সেই মুখোশ নাদুর মুখে ফিট করে দিয়েছি। এবার দেখতো পাদু, এই ফটোটার দিকে একটু তাকিয়ে তারপর নাদুর দিকে তাকাতো, বলতো কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে কিনা না। শুধু একটা ডিফারেন্স আছে, ওই মুখোশটার রং শুধু। বুঝতে পারছিস, এই খবরের কাগজে যে লোকটা মুখোশটা পড়েছে সেই মুখোশটা হচ্ছে মোটামুটি ব্রাউন কালারের, আর এখানে মুখোশটা হচ্ছে শুধুমাত্র ব্লু কালারের, নীল রঙের। বুঝতে পারছিস? ব্যাস এতটুকুই তফাৎ, আর কিচ্ছু তফাৎ নয়। ওটাও মোটামুটি স্যান্ডো গেঞ্জি পড়েছে সাদা রঙের, নীল রঙের প্যান্ট পড়েছে, আর মুখোশ পড়েছে সেম মুখোশ, শুধু মুখোশের কালারটা বদলানো, বাকি সবকিছু সেম। এবার দেখতো এই ফটোর ব্যক্তিটা আর নাদুর মধ্যে মোটামুটি কোনো ডিফারেন্স বোঝা যায় কিনা না।